নমস্কার, 5:05 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং 5:05 স্পেশালিতে শুরুতেই বেলঘড়িয়ার একটা খবর আপনাদের দেখাবো। এক ব্যবসায়ী অভিযোগ করছেন তাকে হুমকি দেওয়া হয়েছে, তোলা চাওয়া হয়েছে তার থেকে এবং তিনি সেই টাকার কিছুটা দিয়েওছেন। আপনাদের দেখাই, ব্যবসায়ী আমাদের একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছেন, যে ভিডিও ফুটেজ দেখিয়ে তিনি দাবি করছেন যে সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তার লোক গিয়ে একজনকে টাকা দিচ্ছে এবং তিনি দাবি করছেন এই টাকা নাকি কাউন্সিলরের মাকে দেওয়া হচ্ছে, কারণ কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য টাকা চেয়েছিলেন। আপনাদের একবার দেখাই, দেখুন ভিডিও ভালো করে। আমার ড্রাইভার আর আমার বন্ধু এই টাকায় পৌঁছাতে গেছে, এই এখন টাকা গুনে ওকে দেবে। এসে তোমার মা বলছে আমার বাড়িতে এক্ষুনি সকালে টাকা পৌঁছে দাও। আমি নাচের স্কুলে বেরিয়ে গেলাম। 2, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, রাবারটা দিও। ঠিক আছে, ঠিক আছে, আমি লাগিয়ে নিচ্ছি। দাঁড়িয়ে রয়েছে চেয়ারটা সামনে টানো, ট্রেনে বসো। দিন হচ্ছে আপনি প্রথম কথা বলেন। হ্যাঁ, দাদারাই গুনে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, বলছি দাদারাই গুনে দিয়েছে, ঠিক আছে। গুনে গুনে টাকা দেওয়া হয়েছে দাবি করছেন তার ড্রাইভার এবং তার এক বন্ধু গিয়ে গুনে গুনে টাকা দিয়েছেন। কাকে টাকা দিয়েছেন না, ওই কাউন্সিলর বলেছিলেন, তাই কাউন্সিলরের মায়ের হাতে টাকা তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, কেন টাকা দিয়েছেন? তখন ওই ব্যবসায়ী একটি ফোনের কথোপকথন শোনালেন আমাদের। দাবি করছেন এই কথোপকথন কাউন্সিলর শ্রীতমার সঙ্গে তার, যেখানে তার থেকে টাকা চাওয়া হচ্ছে। না না, টাকাটা তো আমার জোগাড় করতে হবে। তুমি কি 2.5 লাখ টাকা কি মানে সিরিয়াস বললে তো না, জারি কি বললাম আসলে আমি সেটা বুঝতে পারছি। মানেটা কি? সামনে ইলেকশন, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচা আছে, তোমরা যদি এগিয়ে না আসো আমি দাঁড়াবো কি করে? তো কোমর ভেঙে যাবে আমার। এর আগেও তো আমি 5 লাখ টাকা তোমার ইলেকশনে 4-5-3-4 লাখ টাকা খরচা করেছি। তখন তো তুমি ছিলে না এখানে কোথাও। হ্যাঁ, কিন্তু যখন তুমি করেছো তখন তো আর আমি ছিলাম না। তো আমার সঙ্গে তোমার ইকুয়েশনটা প্রচন্ড ভাবে ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি। তোমার মনে হয় আমি তোমাকে ছ্যাবলামো মারার জন্য সকাল সকাল ডেকে বিরক্ত করলাম? তোমার টাইম ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম? তুমি নিজে মুখে অ্যামাউন্টটা পর্যন্ত বলে গেছো যে আমি 1.5 লাখ টাকা তোমাকে ইলেকশনের মধ্যে দেবো, বাকি 1.5 লাখ টাকা আমি তোমাকে পরে দেবো। যেখানে আমি তোমাকে 1.5 বলেছি, তুমি আমাকে বলেছো টোটাল 2.5। দেখা পড়ি কি সেরকম কোনো কথা হয়নি, কথা মজুদ হয়েছে। এটা আবার লেখাপড়ি কোনোদিন হয় নাকি? আমি চেকে টাকা দেবো, আমি এমনি টাকা দেবো না। না না, আমি চেকে নেবো না, টাকা আমাকে দিতেই হবে। আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারিনি সকাল সকাল বসে। আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, সরাসরি সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমাদের যে ভিডিও ফুটেজ দেখাচ্ছেন ব্যবসায়ী, যে অডিও ক্লিপিংস শোনাচ্ছেন, সেই সব ইলেকট্রনিক্স ডকুমেন্টস নিয়ে তিনি কি পুলিশে অভিযোগ জানিয়েছেন? কি অভিযোগ করেছেন? দেখো অতনুদা, এই যে ব্যবসায়ী অর্থাৎ অমিত কুমার সাহা, তিনি কিন্তু যেটা অভিযোগ করেছেন আমাদেরকে যে কাউন্সিলর 28 নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভা শ্রীতমা ভট্টাচার্য, তিনি কিন্তু তাকে ফোনে টাকা চেয়েছিলেন এবং টাকা চেয়ে তাকে বলেছিলেন তাকে টাকা দেওয়ার জন্য। লোকসভা নির্বাচনের আগেও তিনি ফোন করেছিলেন এবং তারপরে তিনি যখন এই টাকা দিতে প্রথমে অস্বীকার করেন এবং তারপরে কিন্তু যেটা তিনি অভিযোগ করছেন যে সেই জায়গা থেকে শ্রীতমা ভট্টাচার্য যিনি রয়েছেন তিনি কিন্তু তাকে বলেছেন যে টাকা দেওয়ার জন্য। এবং এই জায়গা থেকে কিন্তু যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন বেলঘড়িয়া থানাতে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারে তিনি অভিযোগ করেছেন। এবং এই গোটা ঘটনায় কিন্তু ব্যবসায়ী যিনি যেটা বলছেন যে কাউন্সিলরকে যখন টাকা দিতে তিনি অস্বীকার করেন তখন কিন্তু কাউন্সিলর তাকে হুমকি পর্যন্ত দেয়, এমনটা তিনি বলছেন। কিন্তু কাউন্সিলরের সাথে যখন কথা বলেছিলাম তিনি বলছেন যে এটা অনুদানের জন্য তিনি নিয়েছেন। কাউন্সিলরের বক্তব্য শুনবো। সুবীর, সঙ্গে থাকো। হুমকি, তোলা চাওয়া অত্যন্ত গুরুতর অপরাধের মধ্যে পড়ে। পুলিশ কিভাবে তদন্ত করছে, পুলিশ কোনো পদক্ষেপ করলো কি, জানাবো। তবে তার আগে যখন এই খবর আমরা সম্প্রচার করি, যখন এই ভিডিও ফুটেজ অডিও ক্লিপিংস প্রকাশ্যে আসে, আমরা কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করি। তিনি অন ক্যামেরা আমাদের কি বলছেন শুনুন।
প্রথম কথা, আমি কাউকে হুমকি দিইনি। এই টাকাটা উনি সর্বসম্মুখে এসে দিয়ে গেছেন। যেই টাকাটা উনি বলেছিলেন যে আমি কিছু টাকা তাহলে আগে পাঠাবো, কিছু টাকা পরে। মানি ছাড়া তো কোনো কাজ হয় না, সেটা একটা কনস্ট্রাকটিভ জিনিস থাকলে তবে তো মানুষ কাজ করতে পারে। এই অভিযোগটা এখন করার কারণ হচ্ছে তিনি হয়তো কোথাও গিয়ে ভেবেছিলেন যে তিনি টাকাটা আমায় দিয়েছেন। প্রথম কথা, ওই টাকাটা তো আমি আমার জন্য নিইনি, টাকাটা আমি খরচা করার জন্য নিয়েছি। এই আমি যে একটা এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমার কাছে যেটুকু টাকা বেঁচে আছে আমি ভেবেছিলাম সেই টাকাটা সেখানে খরচা করব। আমি টর্চার করছি? কিভাবে টর্চার করছি? উনি প্রমাণ দেখাক আমি টর্চার করেছি। উল্টে আমাকে এরকম ভাবে থ্রেট করা হয়েছে যে তুমি কি করবে করে নাও, দেখে নেবো আমি তোমাকে। আমাকে তো ওনার ভাই ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছে এই কথাটা, এবার আমি দেখে নেবো, সবাইকে পুঁতে রেখে দেবো। আমি অনেক বেশি আশঙ্কায় রয়েছি এবং আমি অনেক বেশি ভীত। বাবা, কাউন্সিলর তো আবার উল্টে এই দাবি করছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে পুঁতে রেখে দেওয়ার। তিনি আশঙ্কায় রয়েছেন, তিনি ভয়ে রয়েছেন। সুবীর, আমার প্রশ্ন এখান থেকে, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ করেছেন ব্যবসায়ী, কিন্তু কাউন্সিলরকে যে হুমকি দেওয়া হয়েছে, কাউন্সিলর এখনো পর্যন্ত অভিযোগ করেছেন? না, আমাদের এই যে অর্থাৎ এই যে যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে কিন্তু কাউন্সিলর সীতারাম ভট্টাচার্য যেটা বলছেন যে তিনি গত সোমবার দিন পল্লী কমিটির যে একটি জমিতে যে অসামাজিক কাজকর্ম হয় তার প্রতিবাদ তিনি করেছিলেন এবং সরকারি জমি যে বেদখল হচ্ছে তার প্রতিবাদ তিনি করেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকাতে এই সমস্ত অসামাজিক কাজকর্ম, অবৈধ কাজকর্মের প্রতিবাদ করাতেই তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এবং অমিত কুমার সাহা যিনি রয়েছেন ব্যবসায়ী, যিনি অভিযোগ করছেন, তিনি শ্রীপল্লী যে এই পল্লী কমিটির তিনি কিন্তু প্রেসিডেন্ট এবং তিনি পরিষ্কার বলছেন যে তিনি কিন্তু অনুদান হিসেবে টাকা নিয়েছেন, তিনি কিন্তু কোনো রকম কোনো তোলার টাকা বা এরকম কোনো টাকা কিন্তু তিনি নেননি। এবং তাকে যে হুমকি দেওয়া হয়েছে, সীতারাম ভট্টাচার্য পরিষ্কার জানিয়েছেন যে এইভাবে তাকে যে চক্রান্ত করে তাকে বদনাম করা হলো, তিনি সেই ব্যবসায়ী তাকে যে হুমকি দিয়েছে, তিনি যেটা অভিযোগ করছেন সেই জায়গা থেকে কিন্তু ব্যবসায়ীর বিরুদ্ধে কিন্তু থানায় তিনি অভিযোগ এই মুহূর্তে করবেন, এমনটাই কিন্তু সীতারাম ভট্টাচার্য আমাদের জানিয়েছেন। সুবীর, পুলিশ কি পদক্ষেপ করেছে এখনো পর্যন্ত? দেখো, ব্যবসায়ী অভিযোগ করেছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে অভিযোগ করেছে, বেলঘড়িয়া থানায় অভিযোগ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই যে ঘটনা অর্থাৎ ব্যবসায়ী যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এবং এই জায়গা থেকে ব্যবসায়ী যেটা বলছেন তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এই যে তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু তিনি এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তিনি ব্যবসা করেন এলাকাতে এবং এই জায়গা থেকে তাকে যে হুমকি দিয়ে টাকা চাওয়া হচ্ছে, তিনি টাকা তার যে অফিসের লোক তাদের দিয়েও কিন্তু তার বাড়িতে পাঠিয়েছেন। কাউন্সিলর না থাকায় তার মাকে কিন্তু টাকা দিয়েছেন তারা এবং সেই ছবিও কিন্তু আমাদের চ্যানেলে। তুমি বলছিলে কাউন্সিলর বলছেন এই ঘটনার সূত্রপাত দুদিন আগে রবিবার যখন তিনি সরকারি জমি থেকে উচ্ছেদের জন্য যান, সেই সময় যে বচসা, সেই সময় ছবি একবার দেখাই আপনাদের। সেই সময় ছবি দেখুন কি হয়েছিল। আপনি পড়ান না, আপনি শুনুন না কথাটা শেষ করতে কেন কথা বলছেন? একজন না মাঝখানে কথা বলছেন। কমিটিতে যখন ওয়ার্ড কমিটিতে যখন মিটিংটা ডাকা হয়েছিল তখন অ্যাজ এ সেক্রেটারি আমাদের করতে হবে, অনেক দূর আছে, অশান্তি সরকার করতে অনেক দূর আছে, শুনেন না কামারহাটির 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য সরকারি জমি দখলের প্রতিবাদ করায় তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাউন্সিলর সেদিন বেলঘড়িয়া থানায় অভিযোগ করেন। অর্থাৎ সুবীর আজ যে এই ব্যবসায়ী অভিযোগ করছেন, এই অভিযোগের আগে কাউন্সিলর অলরেডি অভিযোগ করে বসে রয়েছেন যে তাকে হেনস্থা করা হয়েছে এবং কাউন্সিলর কি মনে করছেন সেদিনের সেই ঘটনার প্রেক্ষিতেই আজ নতুন করে এই ধরনের একটা ঘটনা তৈরি করে বা এই ধরনের একটা বিষয় সামনে এনে পুলিশে অভিযোগ করা হচ্ছে?
একদমই অতনুদা কাউন্সিলর সীতামা ভট্টাচার্য সেটাই কিন্তু আশঙ্কা করছেন। তিনি যেটা আমাদেরকে জানাচ্ছেন যে তিনি যে প্রতিবাদ করেছিলেন সেই সরকারি জমি দখল করে যে অসামাজিক কাজকর্ম হচ্ছে সেই সদস্যদের সাথে যখন তার বচসা হয় তারপর তাকে হেনস্থা হতে হয় এবং তারপরে তিনি বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই ঘটনার রেশ টেনেই এই যে তাকে মানে তাকে এই যে ঘটনার সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং একটা তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি কিন্তু পরিষ্কার আমাদেরকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা তার হচ্ছে। বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে অভিযোগ করছেন তিনি। ধন্যবাদ সুবীর। অভিযোগ করছেন কাউন্সিলর সীতামা ভট্টাচার্য, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আমাদের করতে হবে না, অনেক দূর আছে। এবার পুলিশ ডিসাইড করবে, পুলিশ সিদ্ধান্ত নেবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে থাক। অসৎসঙ্গের কথা থাক, সৎসঙ্গের কথাই বলি। নিয়ম করে প্রত্যেক মঙ্গলবার মৈনপুরী থেকে সৎসঙ্গের ব্যবস্থা করা হতো। সৎ মানুষের সঙ্গ, সেই সঙ্গে দেবজ্ঞান লাভ হবে। এই জ্ঞান লাভ করাবেন কে? নারায়ণহারি সাকার ওরফে গডম্যান বাবা, ভোলে বাবা। তো সেই ভোলে বাবা গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবারও তিনি সৎসঙ্গের ব্যবস্থা করেছিলেন। সেই সৎসঙ্গের স্বর্গবাসের বদলে হয়ে গেল সর্বনাশ। 122 জনের মৃত্যু, হিসেব করে দেখলে তাদের পরিবারের সবারই তো সর্বনাশ হয়ে গেল। যাদের গেছে তাদের গেছে, তারাই জানেন কতটা গেছে। সৎসঙ্গে গিয়েছিলেন তারা। তো বাবা কোথায় সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে আপনাদের দেখাই এই যে বাবা ভোলে বাবা, তার যে আশ্রম মৈনপুরী আশ্রম, সেই আশ্রমে আমার প্রতিনিধি, আমার সহকর্মী মৈত্রেয়ী গিয়েছিলেন। কি দেখলো সেখানে দেখুন। मैनपुरी যেখানে ঠিক আমাদের পেছনেই রয়েছে ভোলে বাবার আশ্রম, যে আশ্রম থেকে বেরিয়ে এসেছেন তারই এক ভক্ত, যিনি গতকাল হাথরাসের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। परमात्मा नारायण साकार हरि भी क्यों तो फिर क्यों भागे, क्यों अचानक? पब्लिक है ना, पब्लिक अधिक थी तो पब्लिक को अपने अपने घर जाने की पड़ रही है, जल्दी जाने की पड़ रही है ना। इस जल्दी के चक्कर में जो है एक आध गिर गया होगा, उसके ऊपर ये सब कुछ हो गया। तो कौन जिम्मेदार है इसका? जिम्मेदार तो किसी का नहीं। क्या केदारनाथ में मौत नहीं हुई, उनका कौन जिम्मेदार था? केदारनाथ में मृत्यु तमाम अभी हुई। तो मतलब नारायण साकर हरि जी अभी यहीं पे है? हाँ, यहाँ से कहीं नहीं गए? नहीं हमें तो अभी तो हम ये दर्शन करने के लिए गए, तो हमें तो मिले नहीं, हम तो मत्था टेक के आए हैं उनके दरबार में। আপনার সঙ্গে মহেশ্বর জি এবং তার যুক্তি যে নারায়ণ সাকার হরি তিনি কোনোভাবেই দায়ী নন। অবশ্য তার এটাও বক্তব্য যে এই আশ্রমের ভেতরেই রয়েছে নারায়ণ সাকার হরি এবং তার স্ত্রী। যদিও পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, তারা জানিয়েছেন যে তারা যখন দেখা করতে এসেছিলেন তারা দেখা পাননি নারায়ণ সাকার হরির। এখন প্রশ্ন হচ্ছে যে এই 122 জনের মৃত্যুর দায় এবং দায়িত্ব সেটা কার? মৈত্রেয়ী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা, হাথরাস। মৈনপুরীর প্রাসাদ, যে প্রাসাদের দরজায় লেখা থাকে দানের খতিয়ান, কে কত টাকা দান করলেন। শুধু উত্তরপ্রদেশ না, বিভিন্ন রাজ্য থেকে সেখানে দান করেন। ভিতরে 200-রও বেশি আশ্রমিক থাকেন। তো সেই আশ্রমে পুলিশ পাহারা দিচ্ছে। মৈত্রেয়ী আমাদের সেই ছবি দেখাচ্ছে, দেখুন। এই যে প্রাসাদপম আলিশান গেটওয়ালা যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির मैनपुरीर आश्रम। এবং এই আশ্রমের কয়েকটা উল্লেখযোগ্য জিনিস আমি দেখাতে চাইবো। প্রাসাদপম আশ্রমের সঙ্গে সঙ্গে তার সুবিশাল গেট এবং তার সঙ্গে সঙ্গেই এই গেটের ঠিক বাইরেই লাগানো রয়েছে 200 জনের নামের তালিকা। এই 200 জনের তালিকার মধ্যে অন্ততপক্ষে 150 জন তারা রয়েছেন मैनपुरी থেকে এবং এরা প্রত্যেকেই ডোনেশন দিয়েছেন। এবং ডোনেশনের অঙ্ক দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বাবার কাছে কত টাকার ডোনেশন জমা পড়তো। কেউ 50,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ বা কেউ তারও বেশি টাকা ডোনেশন দিয়েছেন। যদিও এই মুহূর্তে এই আশ্রমে
তিনি নেই বলেই পুলিশ জানতে পেরেছে। পুলিশের তরফ থেকে প্রহরা বসানো রয়েছে গেটের বাইরে, তার কারণ যেহেতু স্থানীয় একাধিক গ্রামের মানুষের মৃত্যু হয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো হিংসার ঘটনা সৃষ্টি না হয় সেই জন্য সেখানে পুলিশ রয়েছে। আর মৈত্রেই রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেই, পুলিশের গাড়ি এখনো রয়েছে, পুলিশ এখনো পাহারা দিচ্ছে। সোনার প্রায় বোধহয় দরজাটা সোনার রং করা, অন্তত এটুকু তো বোঝাই যাচ্ছে এখান থেকে। পুলিশ পাহারা দিচ্ছে কেন? প্রথম কথা, পুলিশের তো আগে খোঁজা উচিত যে কারা কারা জড়িত এই ঘটনার সঙ্গে, তারা আশ্রমে রয়েছে কিনা। তা না করে পুলিশ পাহারা দিচ্ছে কেন? পুলিশ কি আশঙ্কা করছে যে আশ্রমের উপর কোনো হামলা হতে পারে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু তেমনটাই বলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে আমি দাঁড়িয়ে রয়েছি পেছনে সেই স্বর্ণ দরজা, অন্ততপক্ষে সোনার রং করা সেই দরজা, সেই মাইনপুরীর আশ্রম, এবং তার ঠিক সামনেই পুলিশের গাড়ি। এখানে সিএইচও, সিও সহ একাধিক শীর্ষ আধিকারিকেরা, পুলিশের শীর্ষ আধিকারিকেরা তারা উপস্থিত রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। পুলিশের তরফ থেকে তারা যেটা আশঙ্কা করছেন, যেহেতু মাইনপুরীর আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষরা, তারা যারা সৎসঙ্গে গিয়েছিলেন তাদের তারা নিহত হয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তরফ থেকেই আশ্রমের উপর কোনো হামলা হতে পারে। যদিও সে বিষয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে যেখানে যাদের পরিজনেরা মারা যাওয়ার পরে যারা কোনো অভিযোগ করেনি বলে পুলিশই জানাচ্ছে, পুলিশের বক্তব্য যে এখনো পর্যন্ত এই ভোলে বাবার বিরুদ্ধে অফিসিয়ালি লিখিত কমপ্লেন করেননি কোনো নিহতের পরিজনেরা, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই আশ্রমের উপর হামলা করবেন এমন আশঙ্কা তারা কেন করছেন? অর্থাৎ পুলিশ আধিকারিক এটাও যেমন ভাবাচ্ছে মৈত্রী, তেমন এটাও ভাবাচ্ছে যে কেউ হয়তো অভিযোগ করেননি, কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে কোন রকম কোনো এফআইআরও এখনো পর্যন্ত ভোলে বাবার বিরুদ্ধে করেনি। একেবারেই দেখো, এই প্রশ্নটা কিন্তু বারবার করেই উঠছে। তার কারণ আমরাই কথা বলেছিলাম বেশ কিছু নিহতের পরিজনদের সঙ্গে, তারা কিন্তু পরিষ্কারই বলছেন যে যেহেতু ভোলে বাবাই তার এই সৎসঙ্গেই যোগ দিয়েছিলেন তাদের নিকট আত্মীয়রা এবং তারা প্রাণ হারিয়েছেন, ফলে এই দায় কোথাও একটা গিয়ে তার উপরেও বর্তায়, ফলে তার বিরুদ্ধেও কারবাই হওয়া উচিত বা তার বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। এবং সেখানে দেখা গেল যে এফআইআরে যারা সৎসঙ্গ যারা আয়োজন করেছিলেন, বাবার ডিসাইপলস বা বাবার যারা সহযোগীরা রয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হলো, তাদের বিরুদ্ধে এফআইআর রুজু হলো, কিন্তু ভোলে বাবার বিরুদ্ধে কিন্তু কোনো এফআইআর এখনো অবধি রুজু হয়নি। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সকালবেলা মাইনপুরীর এই আশ্রমে যখন তারা এসেছিলেন, ভোলে বাবাকে তারা ভেতরে পাননি, তারপর থেকে তারা বাইরে রয়েছেন এবং ভেতর থেকে সকালে নয়ডা যাওয়ার জন্য এক অসুস্থ এখানকার ভক্তকে নিয়ে বেরোনো ছাড়া আর কোনো গাড়ি বেরোয়নি। ফলে একদিক থেকে যখন এই প্রশ্নটা উঠছেন যে ভোলে বাবা কোথায় রয়েছে, সেখানে এই প্রশ্নটা, এই আশঙ্কাটাও কিন্তু থাকছে যে ভোলে বাবা এই আশঙ্কা তো হবে। এবং আমাদের নজর থাকবে মৈত্রী, এই যে প্রাসাদোপম বাড়ি, এই সব কিছুর যে ভোলে বাবার, সেই ভোলে বাবার বিরুদ্ধে কি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হবে আদৌ, বা মানুষ কি চাইছে? আর ভোলে বাবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে এখনো পর্যন্ত প্রশাসন ভয় পাচ্ছে কেন, থমকে আছে কেন? নজর থাকবে আমাদের। ধন্যবাদ মৈত্রী। এখনকার মতো আর একটা খবর আপনাদের দিই।